যে কয়টি সিট আমি তো আসলে সেই কয়জনকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছে, তাহলে সিটগুলো যায় কোথায়, কারা নিয়ে যায়? গণরুম কালচার, গেস্ট রুম কালচারকে কিন্তু আমরা জাদুঘরে পাঠিয়ে দিয়েছি। 40টা যে রুম থাকে সেখানে 80 জন থাকার কথা, কিন্তু আমরা দেখেছি 40টা রুমে থাকে হাতে গোনা যে 20 থেকে 25 জন। সিনিয়র বা রাজনৈতিক ক্ষমতা আছে তিনি একজন থাকেন। তো আব্দুর রশিদ যেহেতু ভিপি হওয়ার পর কোন সিটে থাকবেন? রোগ নিয়ে গেলে সেখানে আমাদের ডাক্তাররা শুধুমাত্র নাপা যে ট্যাবলেট সেটাই দিয়ে দেয়। এর মধ্যে প্রায় 2.5 কোটি টাকা চলে যাচ্ছে শুধুমাত্র বিভিন্ন বেতন ভাতাতে। এই মেডিকেল সেন্টারে আসেন, দেখা যায় সদ্য নিয়োগপ্রাপ্ত অর্থাৎ ইন্টার্নিং যারা করেন এরকম ডাক্তারদেরকে দেওয়া হয়। এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা কেমন? আপনারা কি চাইলেই হুট করে এই নিরাপত্তার বিষয়ে কোনো সাপোর্ট পান? প্রায় সময় আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখা যায় ছিনতাইকারীদের হাতে ছুরিকাঘাত হয়। জাহাঙ্গীরনগর একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়, তারপরও এখানে সিট পেতে ঝামেলা হয়। আবার অনেকের ধরেন বাসা কাছে থাকলে সে বিশ্ববিদ্যালয়ে হলে থাকবেই বা কেন, কিন্তু যাদের সিটটা পাওয়া সবচেয়ে জরুরি, যারা আপনার মতো, আপনি যেমন শরীয়তপুর থেকে এসে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, বাংলাদেশের 64 জেলা থেকে অনেক ছাত্রছাত্রী আসে। আপনি নির্বাচিত হওয়ার পর আপনি যখন শপথ নেবেন, দায়িত্ব পুরোপুরি বুঝে পাবেন, আপনি কি এই বিষয়টাতে কোন পয়েন্টগুলোতে জোর দিবেন? দেখেন, আমরা আসলে অবশ্যই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই বিশ্ববিদ্যালয় থেকে যে সকল অধিকারগুলো পাওয়ার তার কথা রয়েছে, কোনো একটা অধিকার থেকে যদি সে বঞ্চিত হয় তার বিরুদ্ধে কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা ইতিমধ্যেই 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে গণরুম কালচার, গেস্ট রুম কালচারকে কিন্তু আমরা জাদুঘরে পাঠিয়ে দিয়েছি। এখন নতুন করে যদি কেউ গণরুম কালচার এবং গেস্ট রুম কালচারকে যদি আবার ফিরিয়ে আনার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক সংগ্রামটা চলমান থাকবে। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম দিন এসে যাতে সে তার নিজের ব্যাটটি বুঝে পায়, এবং এর জন্য আমাদের যা যা করা দরকার আমরা সেই কাজটি অবশ্যই করে যাব। আমরা চাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই একটি শিক্ষার্থী জাহাঙ্গীরনগর আসবে এবং প্রথম দিন সে তার বেডে উঠবে এবং পড়াশোনার জন্য একটি সুন্দর যে পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিতের জন্য আমরা আমাদের যে সংগ্রামটা সেটা চালিয়ে যাব, এবং আমরা বিশ্বাস করি সেই কাজটি আমরা করতে পারবো। প্রথম বর্ষে একজন ছাত্র বা একজন ছাত্রী আসার পরে সিটটি কেন বুঝে পায় না? কারণ যে কয়টি সিট আমি তো আসলে সেই কয়জনকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছে, তাহলে সিটগুলো যায় কোথায়, কারা নিয়ে যায়? দেখেন, বিশ্ববিদ্যালয়গুলো আসলে আমরা অতীতে দেখেছি যে পলিটিক্যাল যে চর্চাগুলো হয় সেখানে কিন্তু দেখেছি আমরা অনেক সিনিয়ররা যে বছরের পর বছর তার রুম দখল করে রাখে। আমাদের সময় 24-এর আগে যদি বলি, আমি দেখেছি যে আমাদের একটা সবচেয়ে ছোট একটা হল ক্যাম্পাসের মধ্যে, ওই হলেও দেখেছি যে সিনিয়র নেতারা 2 জনের রুমে একজন থাকে, এবং অনেকগুলো রুম রেখেছে তারা হলো যে বিনোদনের জন্য, যে ওই রুমগুলোতে সারা রাত কাঠ খেলতো, ওই রুমগুলোতে তারা সারা রাত দেখা যায় বিভিন্ন বন্ধু বান্ধব আসলে যে পার্টি করতো, যে রুমগুলোকে তারা নির্দিষ্টভাবে কি আটকে রেখেছিল। এবং পলিটিক্যাল যে ব্লকগুলো ছিল, এখানে A, B, C নাম করা হতো, সেখানে আমরা দেখেছি যে রুম 40টা যে রুম থাকে সেখানে 80 জন থাকার কথা, কিন্তু আমরা দেখেছি 40টা রুমে থাকে হাতে গোনা যে 20 থেকে 25 জন। তো এই যে আমাদের অনেকগুলো সিট ফাঁকা আছে, সেখানে কিন্তু কখনোই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা হল প্রভোস্টরা সেখানে কখনো ব্যবস্থা নিতে পারতো না। তো আমরা এখন যেটা চেয়েছি বা যেটা করার জন্য চেষ্টা করতেছি, এখন কিন্তু সেরকম কোনো পলিটিক্যাল ব্লক ক্যাম্পাসগুলোতে নাই, এবং 2 জনের রুমে 2 জনে থাকতে হবে, 4 জনের যে রুমগুলো আছে সেখানে 4 জন থাকতে হবে, এবং যেই রুমগুলো ফাঁকা আছে সেখানে কিন্তু অবশ্যই কি আমাদের যারা নতুন শিক্ষার্থী আসবেন, জুনিয়র শিক্ষার্থী, তাদেরকে তাদের সেই সিটটি বুঝিয়ে দেওয়া হবে। এখন যেহেতু সেরকম চর্চাটা নাই, তা আমরা বিশ্বাস করি কি এখন আর কোনো আবাসিক বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সকল সুবিধাগুলো শিক্ষার্থীরা ভোগ করবে। আপনি আবাসিক বিষয় নিয়ে বলছিলেন যে যে কয়টি সিট সে কয়জন ছাত্রছাত্রীকে ভর্তি করা হয়, কিন্তু দেখা যায় যে সিনিয়ররা হলের সিট না ছাড়ার কারণে তারা থাকে না। আবার বলছিলেন যে যেখানে 2 জন থাকার কথা সেখানে যেহেতু সে সিনিয়র বা রাজনৈতিক ক্ষমতা আছে তিনি একজন থাকেন। তো আব্দুর রশিদ যেহেতু ভিপি হওয়ার পর কোন সিটে থাকবেন? অবশ্যই আব্দুর রশিদ যেহেতু বিপি হওয়ার পরে তার বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে থাকার কথা সেভাবেই থাকবে। আমি অতীতেও সেভাবে ছিলাম, এবং যখন যেই 2 জনের রুমে থাকার কথা, আমি কিন্তু 2 জনের রুমে আছি, এখন অবধি আছি। তো বিপি হওয়ার পরে আমি ভিতরে এমন কোনো আমূল পরিবর্তন আসবে না যে আমি কোনো বিশেষ যে সুবিধা সেখান থেকে গ্রহণ করব, কারণ আমাকে শিক্ষার্থীরা যে একটি দায়িত্বে দিয়েছেন সেই দায়িত্ব আমি একেবারে সততা ও নিষ্ঠার সাথে পালন করতে চাই, এবং আমি কখনোই এই পদকে ব্যবহার করে বিশেষ কোনো সুবিধা বিশ্ববিদ্যালয় থেকে নিব না বলে আমি প্রতিজ্ঞা করেছি, এবং আমি চাবো সেভাবে চলার জন্য। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা তো কম বেশি জানি যে কোন কোন ধরনের সংকটগুলো আছে। ধরেন টিউশন ফি, তারপরে ক্যান্টিনের খাবারের মান, পরিবহন, এগুলো নিয়ে কি আপনি নতুন করে কিছু ভাবছেন কিনা? অবশ্যই আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে ভাবছি, কারণ আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্যার কোনো শেষ নেই।
এখানে আমাদের শিক্ষার্থীর সংখ্যা যদিও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় খুবই কম, কিন্তু এখানে সমস্যার সংখ্যা অনেক বেশি। আমরা দেখেছি, যদি একটু আগে যে কথাগুলো বললেন যে আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও সেখানে শিক্ষার্থীদের কিন্তু অতীতে যে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যে বিষয়গুলো তারা পাওয়ার কথা ছিল, অধিকারগুলো, সেগুলো ছিল না। আমরা দেখেছি একটি শিক্ষার্থী বিভিন্ন অঞ্চল থেকে তা উঠে এসে প্রথমত তার যে আবাসিক জায়গাটা সেটা সবচেয়ে বেশি নিরাপদ থাকা দরকার। সেখানে দেখেছি আমরা ডাইনিংয়ের খাবারের মান খুবই নিম্নমানের। সেটা কিন্তু যদি শিক্ষার্থীদের জন্য সুষম খাবার না থাকে তাহলে কিন্তু পড়াশোনার জন্য বা বিভিন্ন কাজ করার জন্য তার তো শক্তি পাবে না। তারপরে আমরা দেখেছি আমাদের একটা মেডিকেল সেন্টার আছে, সেটাকে আমরা সবাই মজা করে নাপা সেন্টার বলি, কেননা যে কোনো রোগ নিয়ে গেলে সেখানে আমাদের ডাক্তাররা শুধুমাত্র নাপা যে ট্যাবলেট সেটাই দিয়ে দেয়। তো এই যে মেডিকেল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা নির্বাচনের সময় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে নির্বাচনী প্রচারণায় তারা এরকম টিজারের মতো বানিয়েছে যে জ্বরের জন্য গেছে নাপা, অন্যের জন্য গেছে নাপা। একই অবস্থা জাহাঙ্গীরনগর। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। তো আমরা চেষ্টা করছি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি পরিপূর্ণ মেডিকেল সেন্টার হিসেবে গড়ে তোলার জন্য, যেখানে আমরা জানি যে বিশেষজ্ঞ রোগের যে ডাক্তার আছেন তারা সার্বক্ষণিক অবস্থান করবেন এবং আমাদের পর্যাপ্ত কোনো অ্যাম্বুলেন্স নাই, যাতে অ্যাম্বুলেন্স থাকা হয়। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো পুরো মেডিকেলের জন্য আমাদের বরাদ্দ মাত্র বছরে 2,98,00,000 টাকা। যখন এটা নিয়ে কাজ করতে গিয়েছিলাম আমরা দেখেছি এর মধ্যে প্রায় 2.5 কোটি টাকা চলে যাচ্ছে শুধুমাত্র বিভিন্ন বেতন ভাতাতে, কর্মচারীদের বেতন, ডাক্তারদের বেতন, অ্যাম্বুলেন্স ড্রাইভারদের বেতন। তো আর মাত্র 46 লক্ষ টাকা আমরা সরাসরি শিক্ষার্থীদের সুবিধা নেই। এর মধ্যে 21 লক্ষ টাকা আমরা দেখা যায় আমাদের যে বিভিন্ন প্যাথোলজি যেই টেস্টগুলো হয় সেখানে কিটস কেনার জন্য, আর 25 লক্ষ টাকা শুধুমাত্র মেডিসিন কিনি। কিন্তু দুঃখজনক ঘটনা হলো প্রায় 20 থেকে 25 হাজার মানুষের কিন্তু বসবাস আমাদের জাহাঙ্গীরনগরে, সেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাইকে মিলে। তো এটা নিয়ে অবশ্যই আমরা কাজ করব। আমরা চেষ্টা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি যাতে পূর্ণাঙ্গ স্বয়ংসম্পূর্ণ একটা মেডিকেল সেন্টার হয় এবং সেখানে যাতে প্রতিটি রোগের বিশেষজ্ঞ ডাক্তাররা থাকেন। পাশাপাশি আমাদের এখানে দেখেছি আমরা ফিজিওথেরাপিস্ট নেই এবং সেই পদটি কিন্তু ফাঁকা আছে। তো অনেক দেখা যায় বিভিন্ন খেলাধুলার সময় আমাদের বিভিন্ন এই বিশেষজ্ঞ একজন ফিজিওথেরাপিস্টের খুবই দরকার হয় এবং মেয়েদের জন্য আমাদের যে বিষয়টি দরকার একজন গাইনোকোলজিস্ট ডাক্তার, এটা কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার নেই। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা, যে বা যারাই এই মেডিকেল সেন্টারে আসেন দেখা যায় সদ্য নিয়োগপ্রাপ্ত অর্থাৎ ইন্টার্নিং যারা করেন এরকম ডাক্তারদেরকে দেওয়া হয়। তো আমরা চেষ্টা করবো যেখানে সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তার থাকেন এবং শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যের মতো একটি মৌলিক কোনো সেবা থেকে কোনো বঞ্চিত না হন এবং মেডিকেল সেক্টরে প্রতি বছর যেই বরাদ্দ বর্তমান আছে এই বরাদ্দকে আমরা বাড়িয়ে সেটাকে দ্বিগুণ করতে চাই, যাতে শিক্ষার্থীরা কোনো স্বাস্থ্যসেবা থেকে কোনো রকম বঞ্চিত না হন। এবং একই সাথে আরেকটি স্বাস্থ্য বিমা এটা কিন্তু আমাদের জন্য শিক্ষার্থীদের নাই, যদিও আমাদের সবচেয়ে মোস্ট জুনিয়র বেতন চালু হয়েছে, আমরা স্বাস্থ্য বিমাটা করতে চাই। সাভার অঞ্চলে সবচেয়ে বড় যদি মেডিকেল বলি সেটা হলো এনাম মেডিকেল কলেজ। আমাদের ছোটোখাটো কোনো ঘটনা ঘটলে সেখানে আমাদের পাঠিয়ে দেওয়া হয়। তো আমরা চেষ্টা করবো শুধুমাত্র একটি মেডিকেলের উপরে আমরা নির্ভরশীল না হয়ে আশেপাশে যে অন্য যে মেডিকেলগুলো আছে সেটা চুক্তিবদ্ধ হওয়া, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য মিনিমাম 50% ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারি আমরা। তো এর জন্য আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু রাজধানীর কেন্দ্র থেকে একটু দূরে এবং এটা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত, এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা কেমন? আমরা দেখেছি জুলাইয়ের আন্দোলনের সময় বহিরাগতদের আক্রমণ, ওই রাতের ভিডিও আমার এখনো মনে পড়ে। আমি দেখছিলাম এবং শিউরে উঠছিলাম যে কি হবে এই ছেলেদের, কি হবে এই মেয়েদের, যেভাবে আত্মচিৎকার করছিল যে বাহির থেকে এসে আক্রমণ করছিল। আপনারা কি চাইলেই হুট করে এই নিরাপত্তার বিষয়ে কোনো সাপোর্ট পান আইনের যারা আছে তাদের কাছ থেকে? দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়টা আসলে 2টা থানাতে পড়েছে। আমি যদি বলি যে সাভার থানাতে কিছু অংশ পড়েছে এবং আশুলিয়া থানায় কিছু অংশ পড়েছে। অনেক সময় দেখা যায় কিন্তু আমাদের বা আমাদের যাতায়াত বেশিরভাগ যদি সাভারের দিকে, কোনো একটা ঘটনা ঘটলে আমরা সাভার থানা চলে যাই বা শিক্ষার্থীরা যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন সাভার থানা থেকে জানিয়ে দেওয়া হয় যে আপনার যেই অবস্থানটি এটা তো আশুলিয়া থানায় পড়েছে, বা আশুলিয়া থানা থেকে বলা হয় যে আপনার এখানে সাভার থানায় পড়েছে। এটা নিয়ে কিন্তু আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়। পাশাপাশি ঢাকার যে মহাসড়কের যে হাইওয়েটা আছে, আমি যদি বলি একটু, সিএনবি নামক একটি অঞ্চল থেকে আমাদের 20 মাইল গেট পর্যন্ত ওখানে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমরা এটা নিয়ে বিভিন্ন সময় কথা বলেছি এবং সেখানে পুলিশ বক্স স্থাপনের জন্য আমরা সাভার থানা, আশুলিয়া থানায় কথা বলেছি, কিন্তু এত বছর যাওয়ার পরেও আমরা দেখেছি সেই ছিনতাইয়ের মতো ঘটনাগুলো আমাদের কিন্তু দূর করা সম্ভব হয়নি। প্রায় সময় আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখা যায় ছিনতাইকারীদের হাতে ছুরিকাঘাত হয়, তাদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। তো এর পাশাপাশি আমরা দেখেছি আমাদের অন্য যে গেটগুলো আছে প্রতিটি গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল না। আমাদের এক ছোটো বোন মারা যাওয়ার পরে অটো রিস্ক অ্যাক্সিডেন্টে আমরা দাবি জানিয়েছিলাম তাদের সিসিটিভি লাগানো হয় এবং পুরো ক্যাম্পাস বর্তমানে সিসিটিভির আওতায় রয়েছে এবং সিসিটিভি কিন্তু মনিটরিং করা হয়। এবং পোক্টোরিয়াল টিম যারা আছেন বা ক্যাম্পাসের নিরাপত্তা দায়িত্বে যারা সিকিউরিটি টিম আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি যে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাটা তাদের জোরদার করা হয়,
যাতে আমাদের 50% নারী শিক্ষার্থী আমাদের জাহাঙ্গীরনগরে। আমরা প্রথমত কাজ থাকবে যে সকল শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য। যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে না পারি তাহলে সবাই কিন্তু একটু শঙ্কিত থাকে। তো আমাদের চেষ্টা থাকবে, যেহেতু আশেপাশে অঞ্চলটা একটা শিল্পাঞ্চল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে আমরা দেখেছি পাশে যে পাথলে সেখানে যাওয়ার জন্য আমাদের দুইটি রাস্তা আছে, একটি গেরুয়ার ডাল হয়ে যায়, আর একটি হলো আমাদের ইসলামনগর যাওয়ার জন্য। তো এই দুইটি অঞ্চলে যাওয়ার জন্য কিন্তু বিকল্প কোনো রাস্তা নেই। যদি ক্যাম্পাস থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে ওই বৃহত্তর যে একটা ইউনিয়নের মানুষ কিন্তু আর যাতায়াত করতে পারবে না। তো তাদের যাওয়ার জন্য কোনো জায়গা রাখতে হবে অবশ্যই, এবং আমরা চাবো যাতে নিরাপত্তা ব্যবস্থাটা কি এনশিওর করা যায়, তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এটা তো ধরেন বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচার পরিকল্পনা হলো, কিন্তু ভেতরের যে শত্রু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা আমরা বারবার দেখেছি, র্যাগিং কালচার। ফার্স্ট ইয়ার একটা ছেলে আসে বা একটা মেয়ে আসে, এবং এটা মারাত্মক রকম ছিল জাহাঙ্গীরনগর এক সময়। এখন কেমন আছে আমি এটা জানি না। এটা নিয়ে আপনি একটু বলবেন যে এটা থেকে পরিত্রাণের উপায় কি, আর নারীদের নিরাপত্তা বিশেষ করে ক্যাম্পাসের ভেতরে। আসলে র্যাগিং কালচার, গণরুম কালচার, গেস্টরুম কালচার এগুলো কিন্তু বর্তমানে আমরা বলেছি যে এগুলো কিন্তু পুরো ক্যাম্পাসে এখন নেই। আগে দেখতাম প্রথম বর্ষে একটা শিক্ষার্থী যখন সে ফ্যামিলিকে ছেড়ে বা বিভিন্ন সেই দূর থেকে ক্যাম্পাসে এসেছে তখন সে একটা ভয়ের মধ্যে থাকতো, নতুন বন্ধুবান্ধব, নতুন পরিবেশ। কিন্তু সেখানে এসে প্রথম রাতেই তাকে যেই অমানবিক নির্যাতন করা হতো সেটা কিন্তু আসলে কি আমরা কখনোই বলতে পারি না। আমি ছোটোকাল থেকেই একটু সাহসী ছিলাম। তারপরে প্রথম দিন যখন আমি ক্যাম্পাসে আসি, প্রথম দিন আসার পরে আমার ইমিডিয়েট সিনিয়র যারা আছে আমাকে রাতে তারা রিডিং রুমে ডেকেছিল, এবং ডেকে ওই দিন রাতেই আমাকে বলে তুই মুরগি হ। মুরগি হ বলতে আমাদেরকে একটা শাস্তি, এবং আমি একটু হাসছিলাম, সেখানে বলো তুমি হাসো কেন, মানে এবং অকথ্য ভাষায় গালাগালি। তো এগুলো কিন্তু বর্তমানে ক্যাম্পাসের চর্চা নেই, এবং আমরা বলেছি যে র্যাগিং কালচার বা গণরুম কালচার, গেস্টরুম কালচার যেগুলো আছে এগুলোকে চিরতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা কি দূর করবো, এবং একই সাথে সিন্ডিকেটে যাতে র্যাগিংয়ের বিরুদ্ধে আমরা একটা আইন পাস করতে পারি, এবং কোনো শিক্ষার্থী যদি কোনো শিক্ষার্থীকে র্যাগ দেয় বা কোনো রকম গেস্টরুম কালচারের সাথে জড়িত থাকে, যাতে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যে শৃঙ্খলা বিধি আছে সেই বিধি অনুযায়ী যাতে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারি, সেজন্য আমরা চেষ্টা করে যাব। এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন, আশা করি আগামী সিন্ডিকেটে র্যাগিং কালচার, গণরুম কালচার এবং গেস্টরুম কালচারের বিরুদ্ধে কি একটি আইন পাস হবে, যাতে কোনো শিক্ষার্থী এরকম কোনো দুঃসাহস না দেখায়, জুনিয়র শিক্ষার্থী থেকে সিনিয়ররা যাতে কোনো রকম যে কোনো শারীরিক হোক বা মানসিক হোক কোনো টর্চারে যাতে কোনো কি স্বীকার করতে না পারে, তার জন্য আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর থাকবে। এবং আমাদের যে প্রক্রিয়াল টিম তারা খুবই সজাগ থাকেন, এবং এই বিষয়ে কিন্তু তারা একটা জিরো টলারেন্স ঘোষণা করেছেন যে র্যাগিংয়ের বিরুদ্ধে, গণরুমের বিরুদ্ধে এবং গেস্টরুমের বিরুদ্ধে কি আমাদের সবচেয়ে বড় অবস্থান থাকবে।